হ্যালো বাচ্চো। তো আজকে আমরা শুরু করব আমাদের এনসিইআরটি ক্লাস 12 সিলেবাসের 3rd নাম্বার চ্যাপ্টার তড়িৎ চুম্বক এর পার্ট 2। কারণ পার্ট 1 আমি আগেই কমপ্লিট করে দিয়েছিলাম, আর ওটার মধ্যে আমরা শিখেছিলাম কিভাবে তড়িৎ প্রবাহের ফলে মানে কোনো তারের মধ্য দিয়ে তড়িৎ যদি প্রবাহিত হয় তাহলে তার চারিদিকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় এবং ওই চুম্বক ক্ষেত্রের অভিমুখ কী প্রকৃতির হবে বা কোন দিকে হবে ওইটা আমি দেখিয়ে দিয়েছিলাম। তো ওইটার জন্য আমরা অনেকগুলো রুলস পড়েছিলাম, যেরকম ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল বা ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম, তারপর ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম, তারপর এম্পিয়ারের সন্তরণ নিয়ম, এটসেট্রা এটসেট্রা। তারপর যেমন ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম, ডান হাতের মুষ্টি সূত্র, এগুলি আমরা পার্ট 1-এ পড়ে নিয়েছি। তো আজকে বেসিক্যালি আমরা ডিসকাস করব আমাদের কিভাবে তড়িৎ প্রবাহের ফলে চুম্বকের মান নির্ণয় করা যায়, এটা নিয়ে আজকের ফুল ভিডিও। এবং তার জন্য আমাদের যে লটা বা যে সূত্রটা প্রয়োজন সেটা হলো বায়ু সাভার্ট ল। তার জন্য প্রয়োজন বায়ু সাভার্ট ল বা বায়ু সাভার্টের সূত্র। ঠিক আছে, তো বায়ু সাভার্টের সূত্রটা কি, তারপর তার ডিরাইভেশন এবং তার অ্যাপ্লিকেশন, মানে কোন কোন কাজে আমরা বায়ু সাভার্ট ল ব্যবহার করে থাকি এবং ওইসব অ্যাপ্লিকেশনের ডিরাইভেশনও আমাদের দেখতে লাগবে। তো আজকে আমরা শুরু করি বায়ু সাভার্ট ল থেকে। তো বায়ু সাভার্ট বা ল্যাপ্লাস, তো আজকের কোশ্চেন যেটা হবে এটা হলো বায়ু সাভার্ট বা ল্যাপ্লাসের সূত্র কি। বায়ু সাভার্ট, এটা তো বায়ু বলতে এয়ার হয়ে গেল, বায়ু সাভার্ট বা ল্যাপ্লাস সূত্রটি বিবৃত করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বায়ু সাভার্ট বা ল্যাপ্লাসের সূত্রটি বিবৃত করো। তো ধরো এটা একটা পরিবাহী তার, ঠিক আছে, যার মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহ যাচ্ছে। তো তারটি থেকে যে কোনো একটা পয়েন্ট দিলাম ও বিন্দু থেকে আর দূরত্বে পি বিন্দুতে আমাদের চুম্বক ক্ষেত্রের মানটা নির্ণয় করতে হবে। তাইলে এখানে আমরা যে চুম্বক ক্ষেত্রের মান, তো ও পয়েন্টের আশেপাশে একটা ক্ষুদ্র অংশ আমরা ডেল নিলাম। তো এই পুরাটা তারের দৈর্ঘ্য যদি এল হয়, তো ডেল এল হলো এই পুরাটা তারের ক্ষুদ্র একটি অংশ। তাহলে ডেল এল ক্ষুদ্র অংশের জন্য পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র যেটা, এটা কী রূপ হইব, এটা আমরা বায়ু সাভার্টের সূত্র হতে পাই নাম্বার 1 সূত্র, যেটা ডিবি বা ডেল বি প্রপোর্শনাল টু ডিএল বা ডেল এল। তার মানে ডিবি দিয়ে কী বোঝায়, ডিবি দিয়ে বোঝায় চুম্বক ক্ষেত্র। তো চুম্বক ক্ষেত্র যেটা, এটা ডেল এল এর সাথে প্রপোর্শনাল, মানে লেন্থ যত বেশি হবে চুম্বক ক্ষেত্র আমরা তত বেশি পাবো। দেন সেকেন্ড ল, ডিবি প্রপোর্শনাল টু আই। এটার মানে কি, তড়িৎ প্রবাহ মাত্রা যত বেশি যাবে চুম্বক ক্ষেত্র তত বেশি উৎপন্ন হবে। এটা কমন সেন্সের কথা যে আমরা তড়িতের সাহায্যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি করব, তাইলে বেশি তড়িৎ পাঠালে বেশি চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। দেন থার্ড নাম্বার যেটা ডিবি প্রপোর্শনাল টু 1/r², যে আমরা ডিএল দৈর্ঘ্য থেকে যত দূরে আমরা চুম্বক ক্ষেত্র নির্ণয় করব, যদি দূরত্বটা বাড়ে তাহলে চুম্বক ক্ষেত্র কমবে, এবং যদি
দূরত্বটা কমে, মানে তার থেকে আমরা নিকটবর্তী বা কাছাকাছি অঞ্চলে চুম্বক ক্ষেত্র নির্ণয় করি, তাহলে চুম্বক ক্ষেত্র বাড়বে, মানে আর এর সাথে ইনভার্সলি স্কোয়ারে প্রপোর্শনাল। ঠিক আছে, দেন ফোর্থ নাম্বার ল যেটা ডিবি প্রপোর্শনাল টু সাইন থিটা। এখানে থিটাটা কি, আমরা যে পয়েন্টে চুম্বক ক্ষেত্র বার করব সেটা তারের সাথে যে অ্যাঙ্গেল বা কোণ উৎপন্ন করে তার সাইনের সাথে প্রপোর্শনাল। ঠিক আছে, তো এখানে যদি আমরা এই চারটা সমীকরণ বা চারটা সূত্রকে যদি আমরা 2 3 4 চারটা সূত্রকে যদি আমরা একসাথে করি, তাহলে কি পাওয়া যায়, ডিবি প্রপোর্শনাল টু আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। ঠিক আছে, এখানে যদি আমরা চারটা সূত্রকে যদি একসাথে করি, ডিবি প্রপোর্শনাল টু আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। তো ম্যাথমেটিক্যালস রুলস অনুযায়ী প্রপোর্শনাল টু সাইন যদি সরাই, তবে সেখানে দিতে লাগে একটা কনস্ট্যান্ট। তো অনেকে দিয়ে থাকে কে, যেখানে কে হলো সমানুপাতিক ধ্রুবক। তো এই ক্ষেত্রে মানে চুম্বকের বেলায় এখানে কে না দিয়ে আমরা আরেকটা জিনিস দেওয়া যায়, μ0/4π। ঠিক আছে, μ0/4π। এটার ভ্যালুটা কি, এটার ভ্যালুটা হলো 10⁻⁻7। ঠিক আছে, μ0/4π এর ভ্যালু হলো 10⁻⁻7। বোঝা গেল? আচ্ছা, তো দেখো এটার একটা জানার জন্য আমি বলে রাখি যে বায়ু সাভার্টের সূত্র যেটা, এটা আমাদের তড়িতের বেলায় যে কুলম্বের সূত্র ছিল, কুলম্বের সূত্রটা কি ছিল, F = 1/4πε0 Q1 Q2 R²। আমরা স্থির তড়িৎ চ্যাপ্টারে এই সূত্রটা পেয়েছিলাম। তো এইখানে দেখো এটার সাথে অনেক সিমিলার, এটাও একটা কনস্ট্যান্ট, এটাও একটা কনস্ট্যান্ট, দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক, দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। এখানে দুইটা টার্ম, এখানে আই এবং ডিএল দুইটা টার্ম। ঠিক আছে, এটার সাথে এটা অনেক সিমিলার। আমরা কুলম্বের সূত্র দ্বারা তড়িৎ ক্ষেত্রে বা তড়িৎ বলের মান নির্ণয় করতে পারি, এবং বায়ু সাভার্টের সূত্র দ্বারা আমরা চুম্বক ক্ষেত্র বা চুম্বক বলের মান নির্ণয় করতে পারি। ঠিক আছে, তো এখান থেকে আমরা চুম্বক ক্ষেত্রের কি বলে এককটাও বার করা যায়। চুম্বক ক্ষেত্রের একক, বি এর একক কি হবে, আই এর একক কি, অ্যাম্পিয়ার, ডিএল এর একক কি, মিটার, দূরত্বের একক কি, মিটার, তার মানে অ্যাম্পিয়ার পার মিটার। একটা মিটার ক্যান্সেল, অ্যাম্পিয়ার পার মিটার, যেটাকে আমরা টেসলাও বলে থাকি। ঠিক আছে, তো এটা হলো আমাদের বায়ু সাভার্টের সূত্র। তো আমরা যদি, এটা তো আমি বললাম শুধু ডিএল ক্ষুদ্র অংশের জন্য, তো যদি পুরাটা তারের জন্য বার করি তাহলে কি আসবে, এখানে হয়ে যাবে বি = সামেশন আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এই ক্ষেত্রে জেনারেলি ডিবি সরাইলে বা সরিয়ে নিলে আমরা ইন্টিগ্রাল ইউজ করি। তো ইন্টিগ্রাল আর সামেশন একই কথা। তো ইন্টিগ্রাল আর সামেশনের মধ্যে তফাৎটা কি, তফাৎটা হলো ইন্টিগ্রাল আর সামেশন দুটোই যুগের কাজে ব্যবহার করা হয় বা সমষ্টির কাজে। তবে ইন্টিগ্রাল ব্যবহার করা হয় কন্টিনিউয়াস। যেমন ধরো দুইটা আমি তরঙ্গ ড্র করে দেখাই, একটা তরঙ্গ এরকম, আরেকটা তরঙ্গ এরকম, এটাকে বলে কন্টিনিউয়াস ফর্ম, এটাকে বলে ডিসক্রিট ফর্ম। দুইটা দেখতে সেম, কিন্তু এই ক্ষেত্রে এর পার্টগুলি আলাদা আলাদা, মানে ডিএল পার্টগুলি আলাদা আলাদা, এই ক্ষেত্রে ডিএলগুলি জোড়া লাগানো। তো এই ক্ষেত্রে আমরা ইউজ করব ইন্টিগ্রাল, এই ক্ষেত্রে আমরা ইউজ করব সামেশন। তো বাকি সব কাজ ইন্টিগ্রাল আর সামেশনের প্রায় সেম। তো দেখো বায়ু সাভার্টের সূত্র
একদম ইজি, শুধু মনে রাখার বিষয় হলো বায়ো সাভার্টের সূত্রটা বি ইকুয়ালস টু μ0/4 আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এই হলো আমাদের বায়ো সাভার্টের বা ল্যাপ্লাসের সূত্র। এখন আমরা নেক্সট যে কোশ্চেন, বায়ো সাভার্ট বা ল্যাপ্লাসের সূত্র প্রয়োগ করে আমাদের কিছু ডিরাইভেশন বার করতে লাগবে। বায়ো সাভার্ট বা ল্যাপ্লাসের সূত্র প্রয়োগ করে আমাদের কিছু ডিরাইভেশন এখন বার করতে হবে। তো প্রথমে আমরা পড়ি অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী, কারণ এটা আমরা তড়িৎ ক্ষেত্রেও একটা গাউসের উপপাদ্যে অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী পড়েছিলাম, যেটা ওইখানে আমি বলেছিলাম খুবই ইম্পর্টেন্ট। এখানেও অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহীটা খুবই ইম্পর্টেন্ট। তো দেখো, অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী বলতে এটা খুব লম্বা একটা তার নিলাম, তারটা থেকে ধরো এই পয়েন্ট থেকে যে কোনো একটা দূরত্ব আমরা ধরলাম আর দূরত্বে আমাদের চুম্বক ক্ষেত্র যেটা বার করতে হবে, তারটা থেকে আর দূরত্বে আমাদের চুম্বক ক্ষেত্র যেটা ওইটা বার করতে হবে। তো তারটার একটা পার্ট আমরা নিলাম, ধরো এদিকে আরও তারের উপাংশ, এদিকে আরও তারের দৈর্ঘ্য। তো এখান থেকে আমরা এ বি পার্টটা নিয়েই কনসিডার করব। তো এখানে এটা ধরো পি বিন্দু, এটা এখন এপি এবং বিপি যোগ করতে হবে। তো এটাকে যদি আমি ধরো তারের যে উপরের পার্ট মানে বি পার্ট প্লাস θ2 আর নিচেরটা মাইনাস θ1 কোণ উৎপন্ন করে, মাইনাস θ1 এবং প্লাস θ2 কোণ উৎপন্ন করে। তো এখন আমার যদি ক্যালকুলেশন করতে হয় এইটার জন্য, এখানে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র মানে ও বিন্দুর জন্য চুম্বক ক্ষেত্র, তো এটাকে সিম্পলিফাই করার জন্য আমি শুধুমাত্র তারের উপরের পার্টটা নিয়ে আলোচনা করব। তো উপরের পার্টটাকে যদি আমি আলাদাভাবে লিখি, এখানে দেখো এই উপরের পার্টটাকে এটা তো আর দূরত্ব, ঠিক আছে। উপরের পার্টটাকে যদি আমি এখানে নাম দিই বি ও আর এটা পি, দেখো উপরের পার্টটাকে যদি আমি আলাদাভাবে লিখি তাইলে কি করা যায়, এটাকে নাম দিয়ে দাও এল, এটাকে নাম দিয়ে দাও এক্স, এটাকে নাম দিয়ে দাও আলফা, এটাকে নাম দিয়ে দাও বিটা। এখানে অবস্থিত ডিএল একটা ক্ষুদ্র অংশ আমাদের নিতে হবে। এই ডিএল ক্ষুদ্র অংশের জন্য এখানে আমরা চুম্বক ক্ষেত্র প্রাবল্য বার করব। দেন আমরা এই থিটাটাকে মাইনাস θ1 থেকে প্লাস θ2 পর্যন্ত ইন্টিগ্রাল করে দেব, তাইলে আমরা পুরোপুরি এ থেকে বি পর্যন্ত পেয়ে যাব, ঠিক আছে। তো দেখো এটা কিভাবে সম্ভব হয়। প্রথম কথা হলো আমরা ফর্মুলাটা লিখে নিই। ফর্মুলাটা কি, বি ইকুয়ালস টু μ0/4 ডিবি আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এখান থেকে আমাদের অজ্ঞাত রাশিগুলি বার করতে লাগবো, তবে ফর্মুলার মধ্যে কিছু চেঞ্জেস আসবে। যেমন আমরা ডিএলটা এখানে, তো ডিএলটা পি বিন্দুর সাথে θ কোণ করে নাই, সেটা করে আলফা। সেকেন্ড চেঞ্জ হলো ডিএল এবং পির মধ্যবর্তী দূরত্ব আর না, সেখানে হলো আমাদের এক্স, ঠিক আছে। এখন ধীরে ধীরে আমরা এটাকে সলভ করার ট্রাই করি। তো প্রথমে তো এখানে কোনো চেঞ্জ আসবে না, কারণ এটা তো কনস্ট্যান্ট। আই তড়িৎ প্রবাহ মাত্রা, আমরা ধরেই নিই যে এ বি অংশের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই, তাহলে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই, তাহলে এটাও আমাদের চেঞ্জ করতে লাগবে না। ডিএল সাইন আলফা এক্স, তিনটার মান আমাদের এখানে বসাতে হবে। তো ডিএল বার করতে হলে কি করতে হবে, আমাদের ডিএল বার করতে হলে আমাদের করতে হবে
ট্যান থিটা, ঠিক আছে। তো এই চিত্রটা থেকে ট্যান থিটা যদি আমরা করি, ট্যান থিটা ইকুয়ালস টু, এটা যদি থিটা হয় এটা হবে লম্ব, এটা হবে ভূমি। তো ট্যান থিটা ইকুয়ালস টু এল বাই আর, এল ইকুয়ালস টু আর ট্যান থিটা, ডিফারেন্সিয়েট করলে ডি এল ইকুয়ালস টু আর সেক স্কোয়ার থিটা। কারণ কি, ট্যান থিটার ডেরিভেটিভ সেক স্কোয়ার থিটা। তো আমরা আপাতত একটার কাজ সারলাম, ডিএল। এখন সাইন আলফা, আলফাটাকে আমাদের লিখতে হবে থিটা দিয়ে। দেখো তাহলে এখান থেকে কি লেখা যায়, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি। কারণ কি, আলফা প্লাস বিটা যদি আমরা করি তাহলে আমরা একটা সরল রেখা পাই, এবং একটা সরল রেখা মানে 180 ডিগ্রি কোণ। ভালো কথা। দেন এখান থেকে আমরা আরেকটা জিনিস করতে হয়, যেটা হলো এই ট্রায়াঙ্গেলের বা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কি 180 ডিগ্রি, আর এই কোণটা হলো 90 ডিগ্রি। তাইলে বিটা প্লাস 90 প্লাস থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি, দেন বিটা প্লাস থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, দেন বিটা ইকুয়ালস টু 90 মাইনাস থিটা। এখন আলফা প্লাস বিটা থেকে যদি আমরা করি এখান থেকে, তো আলফা ইকুয়ালস টু 180 মাইনাস বিটা, দ্যাট ইজ 180 মাইনাস বিটার মান বসাই 90 মাইনাস থিটা, তো 90 প্লাস থিটা আলফা। উভয় দিকে যদি সাইন নেই, সাইন আলফা ইকুয়ালস টু সাইন 90 প্লাস থিটা, সাইন 90 প্লাস থিটা মিনস কস থিটা। তো এখান থেকে আমরা কি পাইলাম, সাইন আলফার মানও আমরা পেয়ে গেলাম। এখন দরকার কি আমাদের, এক্স। এক্সটা বার করতে গেলে আমাদের করতে লাগবে কি, কস থিটা, ঠিক আছে। কারণ কস থিটা হলো অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তো এখানে যদি আমরা কস থিটা করি, কস থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ মিনস আর বাই এক্স। তো এক্স ইকুয়ালস টু আর বাই কস থিটা। তো এক্স যদি আমরা স্কোয়ার করি, এক্স স্কোয়ার ইকুয়ালস টু আর 1 বাই কস মানে সেক থিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার সেক স্কোয়ার থিটা। বোঝা গেল, আমরা এখান থেকে এক্স এর ভ্যালুও পেয়ে গেলাম। এখন আমরা এগুলির মান এখানে বসিয়ে দিই। বোঝা গেল, ইকুয়ালস টু মিউ 0 বাই 4 পাই আই ডিএল মিনস আমাদের কি আসলো, আর সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা, আর সাইন আলফা মিনস কস থিটা, সাইন আলফা মিনস কস থিটা। আর নিচে কি থাকবে, নিচে থাকবে আর স্কোয়ার সেক স্কোয়ার থিটা। এখানে সেক স্কোয়ার ক্যান্সেল, আর আর স্কোয়ারে ক্যান্সেল। তো মিউ 0 বাই 4 পাই, আর থাকে কি মিউ 0 বাই 4 পাই, আর থাকে আমার আই বাই আর কস থিটা। এটা হলো ডিবি। এখন যদি আমি বি বার করি, বি ইকুয়ালস টু ইন্টিগ্রাল মিউ 0 বাই 4 পাই আই বাই আর কস থিটা। ইন্টিগ্রালটা কোথা থেকে কোথা পর্যন্ত, মাইনাস থিটা 1 থেকে প্লাস থিটা 2। তো এখানে কি হবে, মাইনাস থিটা 1 থেকে প্লাস থিটা 2। সব কিছু তো কনস্ট্যান্ট, মিউ 0 আই বাই 4 পাই আর ইন্টিগ্রাল মাইনাস থিটা 1 থেকে প্লাস থিটা 2 কস থিটা। কস থিটার ইন্টিগ্রাল কি, সাইন থিটা, মিউ 0 আই বাই 4 পাই আর সাইন থিটা, লিমিট মাইনাস থিটা 1 টু প্লাস থিটা 2, মিউ 0 আই বাই 4 পাই আর লিমিট যখন বসামু সাইন থিটা 2 প্লাস সাইন থিটা 1। এটা হলো আমাদের দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য চুম্বক ক্ষেত্রের মান, মিউ 0 আই বাই 4 পাই আর সাইন থিটা 2 প্লাস সাইন থিটা 1। এই লিমিট বসানোটা যদি কেউ না বুঝে, তাইলে দেখো আমি এই জায়গার মধ্যে দেখাইয়া দিই। এর পরের স্টেপটা যেটা, এর পরের লাইনটা, এখানে একটা লাইন মিসিং, ইকুয়ালস টু মিউ 0 আই বাই
4πr সাইন থিটার জায়গায় θ2 ফর্মুলার মাইনাস সাইন মাইনাস θ1 এরকম হবে, ঠিক আছে। দেন μ0i / 4πr সাইন θ2 এই মাইনাস সামনে আসে তো মাইনাস সাইন θ1 এরকম লেখা যায়। ত্রিকোণমিতিক রুলস অনুযায়ী আমরা কি লিখতে পারি, সাইন অফ মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা আর সাইন অফ কস অফ মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা। কসের ক্ষেত্রে মাইনাসটা প্লাস হয়ে যায় কিন্তু সাইনের ক্ষেত্রে মাইনাসটা আগে চলে আসে। তো আমাদের কি আসলো, μ0i / 4πr সাইন θ2 প্লাস সাইন θ1। এটা হলো আমাদের দীর্ঘ ঋজু পরিবাহীর ক্ষেত্রে। বুঝা গেল? দেন এখন আরেকটা দেখব যেটা হলো আমাদের বৃত্তাকার পরিবাহী। এটার কোশ্চেনটা কি, এটার কোশ্চেনটা এখন যেটা ডেরিভেশন আমরা করলাম এটার কোশ্চেনটা হলো বায়ু-সাভার্ট বা ল্যাপ্লাসের সূত্র প্রয়োগ করে দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। বায়ু-সাভার্ট বা ল্যাপ্লাসের সূত্র প্রয়োগ করে দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। এখন যেটা হবে, এখন হবে বায়ু-সাভার্ট বা ল্যাপ্লাসের সূত্র প্রয়োগ করে বৃত্তাকার পরিবাহীর জন্য বায়ু-সাভার্ট বা ল্যাপ্লাসের সূত্র প্রয়োগ করে বৃত্তাকার পরিবাহীর জন্য চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। বায়ু-সাভার্ট বা ল্যাপ্লাসের সূত্র প্রয়োগ করে বৃত্তাকার পরিবাহীর জন্য চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। কি বার করতে হবে এখানে, বৃত্তাকার পরিবাহীর জন্য। তো চলো একটা বৃত্তাকার পরিবাহী ড্র করা যাক। এই হলো একটি বৃত্ত। তো পরিবাহীর এই জায়গাটা, এদিকে কারেন্ট ঢুকবে, এদিকে কারেন্ট নির্গত হবে। এই হলো আমাদের বৃত্তাকার পরিবাহী। তো বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্র আমরা নির্ণয় করব, ঠিক আছে। তো বৃত্তাকার পরিবাহীর এই জায়গার যার ব্যাসার্ধ ধরলাম আমরা আর, বৃত্তাকার পরিবাহীর ব্যাসার্ধ আর, এবং এই জায়গায় অবস্থিত ডিএল একটা ক্ষুদ্র অংশের জন্য আমাদের ও বিন্দুতে যে চুম্বক ক্ষেত্র প্রাবল্য হবে সেটা ডিবি ইকুয়ালস টু μ0 / 4π I dl সাইন থিটা বাই আর স্কোয়ার। তবে এখানে থিটার ভ্যালু কি হবে, থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। কারণ কি, কারণ হলো ডেল এল খুব ক্ষুদ্র বলে এই ডেল এল এবং যে ব্যাসার্ধ আর তারা পরস্পর লম্ব, পরিধি এবং ব্যাসার্ধ পরস্পর লম্ব ধরা যায় যখন আমাদের ডেল এলটা খুব ক্ষুদ্র হয়। তো সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি দাঁড়ায়, μ0 / 4π I dl sin 90 বাই আর স্কোয়ার, μ0 / 4π I dl sin 90 means 1 by r square. So μ0 / 4π I dl by r square. এখন আমাদের বি বার করতে হলে ইউজ করতে হবে সামেশন ডেল বি।
ঠিক আছে, এখন আমাদের বি বার করতে গেলে ইউজ করতে হবে সামেশন ডেল বি, দ্যাট ইজ ইকুয়ালস টু মিউ 0/4 পাই সামেশন আই ডিএল বাই আর স্কোয়ার। এখানে আমাদের আই বাই আর স্কোয়ারটা বাইরে নিয়ে আসি, সামেশন ডিএল। এখন ডিএলকে যদি সামেশন করা হয় তাহলে আমরা পাবো কি, এই পুরাটা, তার মানে বৃত্তের পরিধি। আর বৃত্তের পরিধির ফর্মুলা কি, বৃত্তের পরিধি হলো 2πr, যেখানে আর হলো বৃত্তের ব্যাসার্ধ। তো এখানে তো 2π, এটা কেটে 2, আর তো একটা কাটা যায়, তাহলে আলটিমেটলি আমাদের বি কি আসে, বি ইকুয়ালস টু মিউ 0I বাই আসে আমাদের 2r। এটা হলো বৃত্তাকার পরিবাহীর জন্য চুম্বক ক্ষেত্র। এখন যদি এই যে বৃত্তাকার পরিবাহীর পাক সংখ্যা যদি n হয়, তার মানে এটাকে যদি এরকমভাবে পেঁচানো থাকে n সংখ্যক পাক সংখ্যা দিয়ে, তাইলে এটাকে জাস্ট আমরা n দিয়ে মাল্টিপ্লাই করব, মিউ 0NI বাই 2r। এটা হলো আমাদের বৃত্তাকার পরিবাহীর জন্য চুম্বক ক্ষেত্র। যদি পাক সংখ্যা n হয় তাহলে আমাদের এটা ক্যাপিটাল N দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। বুঝা গেল? তো এখানে মনে রাখার জিনিস কি, মনে রাখার জিনিস হলো পরিধি এবং ব্যাসার্ধ তারা পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণ করে, এবং আমাদের কি বলে একে, যদি পাক সংখ্যা n হয় তখন আমাদের n দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এবং বৃত্তের পরিধি সূত্র ইকুয়ালস টু 2πr। এগুলি আমাদের একটু মনে রাখতে হবে। তাইলে বৃত্তাকার পরিবাহীও আমাদের মোটামুটি শেষ। এটা তো আমরা বার করলাম বৃত্তাকার পরিবাহীর। কোশ্চেনটা হবে বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে, জন্যটা কেটে কেন্দ্রে লিখে দাও, কেন্দ্রে। এখন আমাদের বার করতে হবে বৃত্তাকার পরিবাহীর অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর জন্য। এটা একটু টাফ বা ক্রিটিক্যালও বলতে পারো, বৃত্তাকার পরিবাহীর অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর জন্য, এবং এটা একটু লেন্দি। আমাদের যে অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী এটার মতনই একটু লেন্দি। এটা তো এখন এটা তো বৃত্তাকার পরিবাহীটা ইজি, দুইটা স্টেপেই হয়ে যায়, কিন্তু আমাদের ওইটা একটু লেন্দি। বৃত্তাকার পরিবাহীর অক্ষের উপর, কেন্দ্রটাকে এটা হবে অক্ষের উপর চুম্বক ক্ষেত্রে, অক্ষের উপর চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। তো দেখো বৃত্তাকার পরিবাহীর অক্ষ বলতে, ধরো এটা একটা বৃত্তাকার পরিবাহী, ঠিক আছে, এটা একটা বৃত্তাকার পরিবাহী, তার কেন্দ্রবিন্দু হলো এই জায়গাতে থাকবে, আর তার অক্ষ হলো কেন্দ্রগামী সরল রেখা, ঠিক আছে। তো দেখো এখানে যদি আমি একটা বৃত্তাকার পরিবাহী ড্র করলাম, তো তার অক্ষ হবে এখান থেকে সোজা সরল রেখা, ঠিক আছে। তো এই অক্ষের উপর যে কোনো একটা বিন্দু ধরো পি, এই পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। বোঝা গেল? তাহলে আমরা একটা কাজ করি, বৃত্তাকার পরিবাহীর ব্যাসার্ধ যেটা, এটা আমরা আর ধরি, ও থেকে পি বিন্দু দূরত্ব এক্স ধরি। তো এখানে উপরে ডেল এল একটা ক্ষুদ্র অংশ নিলাম। তো ডেল এল ক্ষুদ্র অংশের জন্য আমাদের পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র প্রাবল্য, সেমভাবে এর অপোজিট দিকে আরেকটা ডেল এল ক্ষুদ্র অংশ নিলাম, তার জন্য চুম্বক ক্ষেত্র প্রাবল্য। তো এটার জন্য চুম্বক ক্ষেত্রের দিক এদিকে, এটার জন্য চুম্বক ক্ষেত্রের দিক এদিকে। এখন দুইটাকে যদি আমরা লম্ব উপাংশে বিভক্ত করি, দেখো এদিকে ধরো ডেল বি, এদিকে ধরো ডেল বি, তার সাথে এটা থিটা, এটা থিটা, এটা থিটা, এটা থিটা, ঠিক আছে।
এটা থিটা হলে এদিকেও থিটা, কারণ সরলরেখার সাথে এটা দূরত্বটা থিটা ডিগ্রি কোণ করে, তাইলে আমরা চুম্বক ক্ষেত্র পাবো থিটা ডিগ্রি কোণ করে। তো এদিকে যদি ডেল বি হয় তাইলে আমার এদিকে কি আসবে, ডেল বি, উপরেটার জন্য ডেল বি সাইন থিটা এদিকে, আর এদিকে ডেল বি কস থিটা, আর নিচের ডেল বির জন্য এদিকে ডেল বি কস থিটা এবং এদিকে ডেল বি সাইন থিটা। ঠিক আছে, এটা আমরা ধরে নিই ইউ। মানে যদি এটাকে নাম দেওয়া হয় এ, এটাকে নাম দেওয়া হয় বি, তাইলে এপি বা বিপি দূরত্বটা আমরা ধরলাম ইউ। এখন দেখা যায় কি ডেল বি কস থিটা আর ডেল বি কস থিটা পরস্পর বিপরীতমুখী হওয়ায় তারা একে অপরকে ক্যান্সেল করে দেয়। তো শুধু অ্যাড হয় কোনগুলা, সাইন থিটা উপাংশগুলি। তার মানে টোটাল বি বার করার জন্য কস থিটা দরকার নেই, শুধু আমাদের সাইন থিটাগুলি দরকার। দিকটা বোঝার জন্য যদি বৃত্তাকার পরিবাহী এরকম হয় তাহলে তার চারিদিকে চুম্বক ক্ষেত্র এরকম হবে, ঠিক আছে, আর দিকটা এরকম হবে। এটা একটু মাইন্ডে রাখবা। তো দেখো এখন আস্তে আস্তে আমরা দেখি কি আসে। তো ডেল বি ইকুয়ালস টু মিউ 0/4 আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। তো এখানে আমরা প্রবাহ মাত্রা ধরে নিই আই, তাইলে আমাদের আয়ের জায়গায় আই থাকবে, আর এখানে আর এর জায়গায় কি হবে, আর এর জায়গায় হবে আমাদের ইউ। আর সাইন থিটা যেটা, আচ্ছা এখানে আপাতত ফর্মুলাটি থাক। তো ফর্মুলায় কি ছিল, ফর্মুলায় ছিল আর। তো এখানে দেখো আমাদের আর এর জায়গায় কি হবে, আর এর জায়গায় হবে আমাদের ইউ। আর থিটা কি, থিটা হলো এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হলো আমাদের থিটা, যেটা হলো 90 ডিগ্রি। ঠিক আছে, থিটা কিভাবে 90 ডিগ্রি, একটা বলয় বা চুরি বা তার যদি এরকম থাকে আর এটা একটা স্পর্শকের কাজ করে, কারণ পরিধিকে এটা স্পর্শ করে, স্পর্শক আর ব্যাসার্ধ পরস্পর হয় লম্ব। তো থিটা ইকুয়ালস টু এখানে 90 ডিগ্রি। বুঝা গেল? তো ফর্মুলাটা কি আসে আমাদের, ডিবি ইকুয়ালস টু মিউ 0/4 এখানে আসে আই ডিএল সাইন 90 বাই ইউ স্কোয়ার, দ্যাট ইজ মিউ 0/4 আই ডিএল বাই ইউ স্কোয়ার। এখন টোটাল বি বার করতে হলে বি ইকুয়ালস টু সামেশন ডেল বি ইকুয়ালস টু সামেশন ডেল বির জায়গায় ভ্যালুটা বসিয়ে দিই। আচ্ছা এখানে সামেশন ডেল বি পুরাটা না, এটা হলো সামেশন ডেল বি সাইন থিটা, কারণ কস থিটা কম্পোনেন্টগুলো একটা একটাকে ক্যান্সেল করে দেয়। তো ডেল বির জায়গায় ডেল বি বসালে মিউ 0/4 আই ডিএল বাই ইউ স্কোয়ার, এবং সাইন থিটা ইকুয়ালস টু, এটা যদি থিটা হয় সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, এটা থিটা হলে লম্ব বাই অতিভুজ। তার মানে কি আসে দেখো, সাইন থিটা ইকুয়ালস টু তোমার কি আসে আর বাই ইউ। ঠিক আছে, এখানে আসবে আর বাই ইউ। তো এখানে মিউ 0/4 কনস্ট্যান্ট, আর কি কি কনস্ট্যান্ট, সব কিছুই কনস্ট্যান্ট, আই আর বাই ইউ কিউব সামেশন ডেল এল। তো সেমভাবে ডেল এল এর সামেশন করলে আমরা কি পাবো, পুরাটার জন্য পুরাটার দৈর্ঘ্য, তার মানে 2 আর। তো মিউ 0/4 আই আর ইন্টু 2 আর বাই ইউ কিউব। তো এখান থেকে চিত্র থেকে ইউ হলো অতিভুজ, তো ইউ ইকুয়ালস টু √r² প্লাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ r² প্লাস এক্স স্কোয়ার 3/2। ঠিক আছে, নাকি সরি 1/2, √r মিনস 1/2। তো এই ক্ষেত্রে কি লেখা যায় দেখো, এখানে তো কিউব আছে,
তার জন্য r² প্লাস x² 3/2। তাইলে 2/2 এখান থেকে লেখা যায় যে ইকুয়ালস টু μ0/2 বোঝা গেল, আর হবে μ0I/2 r² প্লাস x² 3/2। দেখো সিম্পলিফাই করলে আসে কি μ0I/2 r² প্লাস x² 3/2। এই হলো আমাদের বৃত্তাকার পরিবাহীর অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর জন্য তো চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। বুঝা গেল? একদম ইজি। তো ফর্মুলাটা কি দাঁড়ায়? ফর্মুলাটা দাঁড়ায় যে বি ইকুয়ালস টু μ0I/2 r² প্লাস x² 3/2। এই হলো বৃত্তাকার পরিবাহীর জন্য কোনো অক্ষের উপর চুম্বক ক্ষেত্র প্রাবল্য। তো এই দুটাই আমাদের তিনটা বায়ো-সাভার্টের সূত্রের প্রয়োগ, যেটা খুবই ইম্পর্টেন্ট। কি এগুলা হলো আমাদের, একটা হলো দীর্ঘঋজু পরিবাহী, সেকেন্ড হলো আমাদের কি বলে একে বৃত্তাকার পরিবাহী। বৃত্তাকার পরিবাহীর মধ্যে দুটা, একটা হলো অক্ষের উপর, আরেকটা হলো আমাদের আরেকটা কি অক্ষের উপর একটা, আরেকটা হলো আমাদের কিসের উপর, কেন্দ্রবিন্দুতে। এই তিনটা বায়ো-সাভার্টের সূত্রের প্রয়োগ খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো তারপরে আমাদের আসে অ্যাম্পিয়ারের ফর্মুলা, ঠিক আছে। অ্যাম্পিয়ারের ফর্মুলা যেটা, এটা হলো অ্যাম্পিয়ারের বদ্ধ পথের সূত্র। আগে আমরা পড়েছিলাম অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, এখন হলো অ্যাম্পিয়ারের বদ্ধ পথের সূত্র। অ্যাম্পিয়ারের বদ্ধ পথের সূত্রের উপরও দুইটা ডিরাইভেশন, একটা হলো সলিনয়েড, একটা হলো টরয়েড। তো সলিনয়েড আর টরয়েডের দুইটা ডিরাইভেশন এবং অ্যাম্পিয়ারের বদ্ধ পথের সূত্র তিনটাই খুবই ইম্পর্টেন্ট। তো দেখিয়ে দিই আজকেই, তাইলে আমাদের এই চ্যাপ্টারের মোটামুটি ইম্পর্টেন্ট ডিরাইভেশনগুলো কমপ্লিট। তো দেখো অ্যাম্পিয়ারের বদ্ধ পথের সূত্র। অ্যাম্পিয়ারের বদ্ধ পথের সূত্র বিবৃত করো এবং এর সাহায্যে সলিনয়েড এবং টরয়েডের চুম্বক ক্ষেত্র নির্ণয় করো। সলিনয়েড এবং টরয়েডের চুম্বক ক্ষেত্র নির্ণয় করো। তো প্রথম কথা হলো অ্যাম্পিয়ারের বদ্ধ পথের সূত্রটা কি, ঠিক আছে। তো সূত্রটা আমাদের মনে রাখতে হবে যে ইকুয়েশনটা হলো এরকম, ইন্টিগ্রাল B.dl ইকুয়ালস টু μ0I। তো এটার মধ্যে সুবিধার্থে আমি একটা বলে দিই, অ্যাম্পিয়ারের বদ্ধ পথের সূত্র হলো চুম্বক ক্ষেত্রের বেলায়, আর তড়িৎ ক্ষেত্রের বেলায় হলো আমাদের গাউসের উপপাদ্য বা গসের উপপাদ্য। দুইটা সিমিলার অনেক, বা দুইটা সেম। গাউসের উপপাদ্য হলো তড়িৎ ক্ষেত্রের জন্য, আর অ্যাম্পিয়ারের বদ্ধ পথের সূত্র হলো চুম্বক ক্ষেত্রের জন্য। তো
অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র, এটার ইকুয়েশনটা বা এই সমীকরণটার মানেটা কি? মানেটা হলো, প্রথমে হলো ইন্টিগ্রালের উপর একটা বল বা সার্কেল বা একটা বৃত্ত, এটার মিনিং হলো হোল ইন্টিগ্রেশন, মানে সম্পূর্ণ ইন্টিগ্রেশন বা বদ্ধ পথ। বৃত্ত মানে বদ্ধ, এটা ক্লোজ হতে হবে। আমরা ইন্টিগ্রাল যেরকম আগে পরিবাহীর এখান থেকে এখান অবধি করলাম, এটা কিন্তু বদ্ধ না। আমরা যদি এখান থেকে এতটুকু পর্যন্ত করি তাহলে এটা বদ্ধ, তার মানে আমরা বদ্ধ পথ বরাবর করব। আর ইন্টিগ্রেশনটা কার বেসিকে করব? ডিএল মানে এল এর বেসিকে। এল মানে কি? দৈর্ঘ্য বা পথ। তো নিয়মটা কি? নিয়মটা হলো যে কোনো বদ্ধ পথ বরাবর চুম্বক ক্ষেত্র, এটা হলো একটা ভেক্টর রাশি, চুম্বক ক্ষেত্র ভেক্টরটির পথ সমাকলন, ডি এর সাপেক্ষে ইন্টিগ্রাল বা সমাকলন করলাম, তার জন্য পথ সমাকলনের মান মিউ0 টাইমস বা মিউ0 গুণ ইন্টু ওই পরিবাহীর মধ্যে চুম্বক ক্ষেত্র তড়িৎ প্রবাহের মাত্রা। মানেটা কি? ধরো একটা তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তো তারের চারিদিকে আমরা যদি একটা বদ্ধ পথ নিই এরকম, তাইলে কি হবে? এই বদ্ধ পথ বরাবর চুম্বক ক্ষেত্রের যদি আমরা পথ সমাকলন করি তাইলে এটার মান কি হবে? মিউ0 ইন্টু আই। তার মানে মিউ0 কি? চুম্বক ভেদ্যতা, চুম্বক ভেদ্যতা ইন্টু তড়িৎ প্রবাহ মাত্রা। তো দেখো সূত্রটা কি বলা, চুম্বক ক্ষেত্রে যে কোনো বদ্ধ পথ বরাবর চুম্বক ক্ষেত্র ভেক্টরটির পথ সমাকলনের মান হলো ওই বদ্ধ পথ দ্বারা পরিবেষ্টিত তড়িৎ প্রবাহ এবং শূন্যস্থানে চুম্বক ভেদ্যতার গুণফলের সমান। এটা হলো আমাদের ল। ঠিক আছে? তো এখানের মধ্যে লটা তো ইজিলি মুখস্থ করে নিবা। তো বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ0 আই। এখন আমরা বার করুন সলিনয়েডের জন্য চুম্বক ক্ষেত্র। সলিনয়েড কি? এটা তোমরা ক্লাস 10-এ পড়ছো, যে একটা দীর্ঘ অন্তরিত তারকে কোনো চুঙের গায়ে যদি জড়ানো হয় তাইলে আমরা সলিনয়েড পাই। এরকম স্প্রিং টাইপের হয় সলিনয়েড। তার ভিতরে চুম্বক ক্ষেত্রটা কীরূপ হয় এটাও তোমরা ক্লাস 10-এ পাইছো, এরকম হয়। ঠিক আছে? ভিতরের চুম্বক ক্ষেত্রটা কিছুটা দণ্ড চুম্বকের মতো হয়। যদি এটা আমি পরিষ্কার করে এখানে ড্র করি, ধরো এটা হলো আমাদের সলিনয়েড, তো চুম্বক ক্ষেত্র হয় এরকম এরকম। চুম্বক ক্ষেত্র যেটা বলে আমাদের সলিনয়েডের জন্য বলরেখা অঙ্কন ও আমাদের ইম্পর্টেন্ট। তো আমাদের বলরেখা দণ্ড চুম্বকের যে রকমভাবে বলরেখা আমরা ড্র করি, সলিনয়েডের জন্য বলরেখা আমরা সেইভাবেই ড্র করব। ঠিক আছে? তো এই হলো আমাদের সলিনয়েড, বোঝা গেল? এখন সলিনয়েডের জন্য আমাদের কি নির্ণয় করতে হবে? অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র প্রয়োগ করে চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে, তাও সলিনয়েডের ভিতরে। তো প্রথমত আমি একটা সলিনয়েড, পরিষ্কার করে একটা সলিনয়েড ড্র করি। এই হলো আমাদের সলিনয়েড। তো তারের মধ্য দিয়ে যদি আমরা তড়িৎ প্রবাহ না দিই তাহলে সেটা দণ্ড চুম্বক বা তার মধ্যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে না। তো প্রথম কথা হলো সলিনয়েডটার দৈর্ঘ্য আমরা ধরে নিই ক্যাপিটাল এল। তো অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র প্রয়োগ করতে গেলে আমাদের একটা বদ্ধ পথের প্রয়োজন, যেমনটা আমাদের তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে গাউসের উপপাদ্য প্রয়োগ করতে গেলে বদ্ধ তলের প্রয়োজন হতো। তো এই ক্ষেত্রে আমরা বদ্ধ পথ হিসাবে এই পথটাকে বেছে নিলাম, একটা আয়ত ক্ষেত্র। এখান থেকে নাম দিই এ বি সি ডি।
ঠিক আছে, এটা আমরা বেছে নিলাম বদ্ধ পথ হিসাবে। সলিনয়েডের বাউন্ডারি কতটুকু পর্যন্ত, এই হলো আমাদের সলিনয়েড। ঠিক আছে, তার মধ্যবর্তী অঞ্চলে আমাদের চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। তো অ্যাম্পিয়ারের সূত্রটা কি ছিল, হোল ইন্টিগ্রেশন বি ডট ডিএল। ঠিক আছে, ভালো কথা। এখানের মধ্যে দেখো কি করা যায়, সলিনয়েডের মধ্য দিয়ে কারেন্ট বা তড়িৎ প্রবাহ ধরো আই, এবং সলিনয়েডটা যে মাধ্যমে তৈরি সেটা ধরো চুম্বক বাধ্যতা মিউ জিরো বা মিউও ধরতে পারি। তো আমরা যখন এটাকে ইন্টিগ্রেল করব, হোল ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়ালস টু লেখা যায় বদ্ধ পথটা যেটা এ থেকে শুরু করে পুরা এ পর্যন্ত আমরা বদ্ধ পথ শব্দ একটা। তো এটাকে আমরা ভেঙে লিখতে পারি যে ইন্টিগ্রেশন এ টু বি বি ডট ডিএল প্লাস ইন্টিগ্রাল বি টু সি বি ডট ডিএল প্লাস ইন্টিগ্রাল সি টু ডি বি ডট ডিএল প্লাস ইন্টিগ্রাল ডি টু এ বি ডট ডিএল। পুরাটা পথকে আমরা ডিভাইড করে বা পার্ট পার্ট করে লিখলাম, একদম ইজি। এখন দেখো সবগুলা কিন্তু ডট। এখানে যদি আমি আলাদা আলাদাভাবে দেখাই, দেখো প্রথম থার্ড যেটা ইন্টিগ্রাল বি টু সি বি ডট ডিএল, তো ডট প্রোডাক্ট করলে কি আসে, কস থিটা, তার মানে ইন্টিগ্রাল বি ডিএল কস থিটা। তো এখানে বি এবং ডিএল এর মধ্যবর্তী কোণ কি, চুম্বক দণ্ড চুম্বক বা সলিনয়েডের ভিতরে চুম্বক ক্ষেত্র হয় এরকম। ঠিক আছে, পরস্পর সমান্তরাল সরল রেখা দিয়ে আমরা চুম্বক বলরেখা বুঝাই। তার মানে চুম্বক ক্ষেত্র দিক থাকে এরকম। ঠিক আছে, কারণ দণ্ড চুম্বকের সামনে নিলে দেখো এইদিকে রাখলে লোহা চূর্ণ বা লোহা আকর্ষণ করে বেশি, তার মানে চুম্বক ক্ষেত্রটা এই দিক বরাবর থাকে। আর বি টু সি যেটা দৈর্ঘ্য এ বরাবর, চুম্বক ক্ষেত্র এ বরাবর, তাদের মাঝখানের কোণ হলো কি 90 ডিগ্রি। ঠিক আছে, তো বি টু সি বি ডিএল কস 90 ডিগ্রি, আর কস 90 ডিগ্রি মিনস কি 0, তাহলে এটা 0। সেমভাবে ডি টু এ যখন করব, এটা হলো দৈর্ঘ্য আর চুম্বক ক্ষেত্র এদিকে, তো এটাও আসবে আমাদের 0, মানে ডি টু এ বি ডট ডিএল ইকুয়ালস টু ডি টু এ বি ডিএল cos 90 ডিগ্রি ইকুয়ালস টু 0। আর বাকি রইল কি সি টু ডি। তো সি টু ডি মানে এই যে সাইডটা, এটা তো আমাদের সলিনয়েডের বাইরে অবস্থিত, তার মানে এই জায়গার মধ্যে চুম্বক ক্ষেত্র কি 0। তো এই জায়গার মধ্যে চুম্বক ক্ষেত্র মানে বির মান 0 হওয়াতে আমাদের বি ডট ডিএল কি আসবে 0 আসবে। তার মানে ইন্টিগ্রাল সি টু ডি বি ডট ডিএল ইকুয়ালস টু 0। তো সবই 0, মানে এটাও 0, এটাও 0, এটাও 0, থাকবে গিয়ে শুধু এ টু বি বি ডট ডিএল মানে বি ডিএল কস থিটা। এখন এই এ টু বির বেলায় দৈর্ঘ্য এদিকে, চুম্বক ক্ষেত্র এদিকে, মানে তাদের মধ্যবর্তী কোণ কি 0 ডিগ্রি। এ টু বি বি ডিএল কস 0 ডিগ্রি, কস 0 মান কি 1, তার মানে বি ডিএল। ভালো কথা। এখন ইন্টিগ্রেশন বি ডিএল এর ইন্টিগ্রেশন যখন করব তখন কি আসবে, বি কনস্ট্যান্ট ইন্টিগ্রাল ডিএল, ডিএল এর ইন্টিগ্রাল করলে আসে এল, এলটা কোথা থেকে কোথা পর্যন্ত, এ টু বি, তার মানে কি দণ্ড চুম্বক বা সলিনয়েডের মোট দৈর্ঘ্য যেটা আমরা ধরলাম ক্যাপিটাল এল, তার মানে বি এল। এখন অ্যাম্পিয়ার কি বলেছিল যে এটার মানটা কার সমান হবে, বি ডট ডিএল
ইকুয়ালস টু মিউ জিরো আই। এখন সলিনয়েডের মধ্যে কিন্তু তার একটা হলেও এই তারটা অনেকগুলি পাকে জড়ানো। তো এই ক্ষেত্রে টোটাল পাক সংখ্যা যদি আমরা ক্যাপিটাল এন ধরি তাহলে এটা হবে মিউ জিরো ক্যাপিটাল এন আই। ঠিক আছে, মিউ জিরো ক্যাপিটাল এন আই। অ্যাম্পিয়ার বলেছিল শুধু একটা লুপের জন্য, আর এখানে লুপ হলো আমাদের এন, পাক সংখ্যা এন, তার জন্য মিউ জিরো এন আই। তার মানে এটা আসবে কি বি এল ইকুয়ালস টু মিউ জিরো এন আই। তো বি ইকুয়ালস টু মিউ জিরো এন বাই এল আই। তো এন হলো মোট পাক সংখ্যা, এল হলো মোট দৈর্ঘ্য। তার মানে এল দৈর্ঘ্যে পাক সংখ্যা এন, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা এন বাই এল। আর একক দৈর্ঘ্যের পাক সংখ্যাটাকে আমরা স্মল এল দিয়ে যদি ডিনোট করি তাহলে স্মল এন ইকুয়ালস টু এন বাই এল। তার মানে এখানে আমরা লিখতে পারি মিউ জিরো এন আই, যেখানে স্মল এন কি, স্মল এন হলো একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। স্মল এন কি, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। ক্যাপিটাল এন কি, মোট পাক সংখ্যা। ক্যাপিটাল এল কি, মোট দৈর্ঘ্য। ঠিক আছে, বোঝা গেল? এই হলো আমাদের সলিনয়েড। তো সলিনয়েড কি, সলিনয়েড হলো আমাদের একটা দণ্ডচুম্বকের ন্যায়, যেটা আমরা তার দিয়ে বানাতে পারি। মানে একটা তারকে যদি আমরা স্প্রিংয়ের মতো সাজিয়ে নিই, বা একটা স্প্রিংয়ে ধরতে পারো একটা সলিনয়েড। ঠিক আছে, মানে একটা চুঙের গায়ে যদি আমরা কোনো পরিবাহী তারকে পেঁচিয়ে নিই, তারপর চুংটাকে যদি সরিয়ে নিই, তাইলে আমরা কি পাবো, একটা সলিনয়েড আমরা পাবো। এখন হলো টরওয়েড। টরওয়েড, ওয়েট মানে গাঞ্জা না, টরওয়েড। টরওয়েড জিনিসটা কি, টরওয়েড জিনিসটা হলো বৃত্তাকার সলিনয়েড। তার মানে এরকম, এই হলো আমাদের টরওয়েড। বৃত্তাকার সলিনয়েড, তার উপর তার এরকম ভাবে সলিনয়েডের ন্যায় পেঁচানো থাকে। আমার শেপটা এক জায়গায় মোটা, এক জায়গায় চিকন হয়ে গেল, তবে এটার শেপটা ইউনিফর্ম থাকবে। তো এই বৃত্তের আমরা বৃত্তাকার সলিনয়েড বলতে যার ব্যাসার্ধ আমি ধরলাম স্মল আর। ঠিক আছে, তো এম্পিয়ারের বদ্ধপথ প্রয়োগ করতে গেলে, এটা তো ডাইরেক্টলি বোঝাই যায়, বদ্ধপথ তো দেওয়াই আছে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, হোল ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়ালস টু, এখানে কি আসবে, ইন্টিগ্রেশন বি ডিএল কস থিটা বি ডিএল কস। এখন চুম্বক ক্ষেত্র আর ডিএল, তো এখানে চুম্বক ক্ষেত্র এদিকে, বা আমাদের যে ডিএলটা এটা হয় এদিকে, আর চুম্বক ক্ষেত্র ধরতে পারো ভিতরের দিকে। তো তাদের মাঝখানের যে কোণ সেটা কি হয়, সেটা হয় আমাদের 90 ডিগ্রি। ঠিক আছে, এখানে চুম্বক ক্ষেত্রটা ভিতরের দিকে না, ডিএলটা যদি এরকম হয় স্প্রিংয়ের মতো হয়, তো চুম্বক ক্ষেত্র থাকে আমাদের এদিকে। ঠিক আছে, এদিকে হয় চুম্বক ক্ষেত্র। তো এটা তো আমি এখানে একে দেখাতে পারবো না, বা এটা বোঝানোও আমাদের কষ্টসাধ্য। তবে দেখো এই জায়গার মধ্যে যদি আমরা কর্কস্ক্রু নিয়ম অ্যাপ্লাই করি তাইলে বুঝতে সহজ হবে যে এখানে তারটা এরকমভাবে পেঁচানো, তো চুম্বক ক্ষেত্র কোন দিকে হবে, এই তারের এই দিকে। মধ্যবর্তী কোণ কি আসলো, 0 ডিগ্রি। দেখো তারের দৈর্ঘ্য এদিকে এবং চুম্বক ক্ষেত্র এদিকে, সেমভাবে এটারও তারের দৈর্ঘ্য যেদিকে, চুম্বক ক্ষেত্র সেদিকে। তো cos 0 ডিগ্রি মিনস কি 1। ঠিক আছে, তো এখানে কি আসবে, হোল ইন্টিগ্রেশন বি ডট ডিএল বি ডিএল ডট উঠিয়ে তো আমরা লিখে নিলাম। তো বি কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন ডিএল, তো ডিএল এর ইন্টিগ্রাল করলে কি আসবে, এল। এল মানে কি, পুরাটার দৈর্ঘ্য।
মানে কি বৃত্তের পরিধি, এটাকে লেখা যায় 2πr। ঠিক আছে, অ্যাম্পিয়ার কি বলল, B.dl ইকুয়ালস টু μ0 Ni। এই ক্ষেত্রে μ0 Ni লেখার কারণ হলো এই ক্ষেত্রে আমাদের একটা পাক সংখ্যা না, টরয়েডের পাক সংখ্যা অনেক, যেটাকে আমরা ধরলাম ক্যাপিটাল N। তো এখানে আসবে μ0 Ni যদি টরয়েডের পাক সংখ্যা হয় ক্যাপিটাল N। তো এখান থেকে আমরা পাইলাম B 2πr ইকুয়ালস টু μ0 Ni। সেমভাবে B ইকুয়ালস টু μ0 N/2πr I। তো N/2πr তার মানে কি টোটাল পাক সংখ্যা বাই টোটাল দৈর্ঘ্য। তো টোটাল দৈর্ঘ্য এটা আমরা লিখতে পারি μ0 Ni, কারণ কি 2πr দৈর্ঘ্যে পাক সংখ্যা কি n, তো একক দৈর্ঘ্যে পাক সংখ্যা কি N/2πr, আর একক দৈর্ঘ্যে পাক সংখ্যাকে কি ধরলাম আমরা আগের মতো স্মল n। তার মানে স্মল n ইকুয়ালস টু N/2πr, যেখানে স্মল n হলো একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, ক্যাপিটাল N কি, ক্যাপিটাল N হলো আমাদের মোট পাক সংখ্যা। ঠিক আছে, ক্যাপিটাল N হলো আমাদের মোট পাক সংখ্যা, আর স্মল n হলো আমাদের কি বলে একে, স্মল n হলো আমাদের একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। তো এটা হলো আমাদের বৃত্তাকার সলিনয়েড বা টরয়েডের জন্য তার কেন্দ্রবিন্দুতে চুম্বক ক্ষেত্র প্রাবল্য মান। ঠিক আছে, এখানে যে বুঝার যে জিনিসটা সেটা হলো আমাদের এই cos থিটার ব্যাপারটা। দৈর্ঘ্য যদি আমরা এই দিকে নিই তো চুম্বক ক্ষেত্রটা হবে এই ডাইরেকশনে। ঠিক আছে, বা এটা নর্মাল সিম্পল জিনিস, ধরো তার আছে এইরকম, তো চুম্বক ক্ষেত্র কোন দিকে হয়, তার চারিদিকে। তারটাকে যদি তুমি বাকিয়েও নাও তাহলে চুম্বক ক্ষেত্র তারের সাথে 90 ডিগ্রি কোণ করেই থাকবে। জিনিসটা যদি ক্লিয়ার না হয়, এই হলো তার চুম্বক ক্ষেত্র এই ডাইরেকশনে, তারটাকে যদি আমরা বৃত্তাকার পথে বাকিয়েও নিই তাহলে চুম্বক ক্ষেত্র যেই ডাইরেকশনে হবে তার সাথে এটা 90 ডিগ্রি কোণ করেই থাকবে। ঠিক আছে, তো এই হলো আমাদের বৃত্তাকার সলিনয়েড বা টরয়েডের জন্য তার ওই বৃত্তের কেন্দ্রবিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান। তো আজকে যতগুলো ডিরাইভেশন আমরা দেখলাম সবগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ডিরাইভেশন থেকে দুটা ডিরাইভেশন বা একটা তো আসবেই আসবে। তো আজকের ভিডিওটা খুব ভালো করে দেখো এবং খুব ভালো করে পড়ো। ঠিক আছে, খুব ভালো করে দেখো এবং খুব ভালো করে পড়ো, প্র্যাকটিস করো। আর বুঝতে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে, তো আজকে থাক এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করো। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা।